তো কেন এমন হয় যে দুজন মানুষ যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে, যারা হয়তো একসাথে জীবন কাটানোর একটা প্রতিশ্রুতি দিয়েছে, তারা হঠাৎ করে মেঝেতে পড়ে থাকা একটা খুব সাধারণ নোংরা মোজা নিয়ে এমনভাবে ঝগড়া শুরু করে যেন সেটাই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা? হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন। আর ওই যে একটা খুব সাধারণ টেক্সট মেসেজ মুহূর্তের মধ্যে একটা সুন্দর ছুটির দিনকে রণক্ষেত্রে পরিণত করে দেয়। একদম। সম্পর্কের ক্ষেত্রে কি আমরা সবাই আসলে এক অজানা গোলকধাঁধায় ঘুরে মরছি? আপনার এই কথাটা খুব চমৎকার, কারণ এখানে আমরা প্রায়শই একটা বড় ভুল করে বসি। আমরা ভাবি যে দুজন ভালো মানুষ একসাথে হলেই বুঝি একটা ভালো সম্পর্ক তৈরি হবে। কিন্তু সম্পর্কের মনস্তত্ত্ব আসলে এতটা সরল নয়। ঠিক। ওই যে মোজার কথা বললেন না, সমস্যাটা কখনোই সেই মেঝেতে পড়ে থাকা মোজার নয়। সমস্যাটা হলো সেই মোজার আড়ালে লুকিয়ে থাকা না বলা কথাগুলোর, আমাদের সেই গভীর মানসিক চাহিদাগুলোর, যা হয়তো আমরা নিজেরাও ঠিকমতো প্রকাশ করতে পারি না। আর ঠিক এই জায়গাটিতেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্যটি লুকিয়ে আছে। আজ আমরা ইউটিউব চ্যানেল মোটিভ মিস্টিকের একটা অত্যন্ত জনপ্রিয় অডিও বুক লাভ অ্যান্ড রেসপেক্ট সিক্রেটস টু আ ফুলফিলিং রিলেশনশিপসের বিষয়বস্তু নিয়ে একেবারে গভীরে গিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আর এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। আসলেই। আর আমাদের উদ্দেশ্য হল কোনো তাত্ত্বিক জ্ঞানের পাহাড়ে কাউকে আটকে না ফেলে, বরং সম্পর্কের একেবারে কেন্দ্রে থাকা সবচেয়ে শক্তিশালী দুটি উপাদান ভালোবাসা এবং সম্মান আসলে কিভাবে কাজ করে তার মনস্তাত্ত্বিক কারণগুলো উদ্ঘাটন করা। যারা নিজেদের সম্পর্কগুলোকে আরেকটু ভালোভাবে বুঝতে চান, তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন। একদম ঠিক। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। একদম শুরুতেই যে বিষয়টা উঠে আসে তা হলো যে কোনো সম্পর্কের মূল ভিত্তি, আর সেটা হলো এই দুটো জিনিস, ভালোবাসা এবং সম্মান। একদমই তাই। আর এই দুটো শব্দ নিছক কোনো কবিতার লাইন নয়, এগুলো হলো মানুষের একেবারে মৌলিক মানসিক চাহিদা। বিষয়টা যদি আমরা খুব সাধারণ একটা চেনার রূপকের সাহায্যে ব্যাখ্যা করি, ধরুন আপনার বসার ঘরে একটা খুব সুন্দর গাছ আছে। আচ্ছা। এখন সেই গাছটি বেঁচে থাকার জন্য এবং বেড়ে ওঠার জন্য যেমন সূর্যের আলো আর জল উভয়েরই প্রয়োজন, ঠিক তেমনি একটা সুস্থ সম্পর্কের জন্য ভালোবাসা এবং সম্মানের সমান উপস্থিতি জরুরি। দারুণ একটা উপমা, তাই না? এখানে সূর্যের আলোকে ভালোবাসার প্রতীক আর জলকে সম্মানের প্রতীক হিসেবে ধরা যেতে পারে। আপনি যদি গাছটাকে প্রচুর সূর্যের আলো দেন কিন্তু এক ফোঁটাও জল না দেন, গাছটি বাঁচবে না। এই উপমাটি বেশ পরিষ্কার, তবে আমি বিষয়টিকে আরেকটু বাস্তব জীবনের সাথে মেলাতে চাই। ধরে নিই ভালোবাসা এবং সম্মান হলো একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকা দুজন রুমমেট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাদের স্বভাব সম্পূর্ণ আলাদা। ভালোবাসা হয়তো একটু স্বতঃস্ফূর্ত, সে হয়তো আবেগের বশে রান্নাঘরের সিঙ্কে এঁটো থালা বাসন জমিয়ে রাখতে পারে, কারণ সে ছকে বাঁধা জীবনে অতটা বিশ্বাসী নয়। হ্যাঁ, সে একটু স্বাধীন চেতা। অন্যদিকে সম্মান হলো অত্যন্ত গোছানো একজন মানুষ, যে চায় রান্নাঘরটি একদম ঝকঝকে পরিষ্কার থাকুক, কারণ সে শৃঙ্খলার মাঝে নিজের অস্তিত্বের মূল্য খুঁজে পায়। এখন তাদের এই বিপরীতধর্মী চাহিদার মধ্যে যদি কোনো বোঝাপড়া না থাকে, তবে সেই অ্যাপার্টমেন্টটি খুব দ্রুত একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। একদম পারফেক্ট একটা উদাহরণ দিয়েছেন। কিন্তু আমার মনে একটা খটকা লাগছে। সাধারণত বলা হয় যে নারীদের ক্ষেত্রে ভালোবাসার সবচেয়ে বেশি প্রয়োজন, আর পুরুষদের ক্ষেত্রে সম্মান। সবাই কি সত্যি এই একই ছাঁচে পড়ে? মানুষের মন তো এত সহজে সমীকরণে ফেলা যায় না, তাই না? এখানে সবচেয়ে চমৎকার বিষয় হল মানুষের মনস্তত্ত্ব আসলেই কোনো নির্দিষ্ট সমীকরণ মেনে চলে না। এটা এমন নয় যে পুরুষদের ভালোবাসার কোনো প্রয়োজন নেই বা নারীদের সম্মানের প্রয়োজন নেই। হ্যাঁ, সেটাই তো। দুজনেরই উভয়ের প্রতি সমান প্রয়োজন রয়েছে। কিন্তু সমাজবিজ্ঞান এবং মনস্তত্ত্ব বলছে যে সামাজিকভাবে এবং প্রাকৃতিকভাবে আমাদের গড়ে ওঠার প্রক্রিয়ায় কিছু ভিন্নতা থাকে। অনেক সময় দেখা যায় একজন নারী যখন তার পার্টনারের কাছ থেকে পর্যাপ্ত ভালোবাসা অনুভব করেন না, তখন তার মনে হয় সম্পর্কের মূল ভিত্তিটি নড়বড়ে হয়ে গেছে। ও আচ্ছা। আর পুরুষদের ক্ষেত্রে? অন্যদিকে একজন পুরুষ যখন অনুভব করেন যে তার মতামত বা তার কাজের কোনো মূল্যায়ন হচ্ছে না, তাকে সম্মান করা হচ্ছে না,
তখন তিনি মানসিকভাবে নিজেকে গুটিয়ে নেন। বুঝতে পেরেছি। অর্থাৎ মূল লক্ষ্য হল সঙ্গীর সবচেয়ে গভীর মানসিক চাহিদাটি বা তার কোর নিড চিহ্নিত করা। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যখন এই মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না, তখন মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া দেখায়? আমরা তো দেখেছি খুব ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া কিভাবে বিশাল আকার ধারণ করে। যখন আমাদের এই মৌলিক চাহিদাগুলো অপূর্ণ থাকে, তখন আমরা একটা ভয়ঙ্কর নেতিবাচক চক্রে প্রবেশ করি। বইতে এটাকে ক্রেজি সাইকেল বা পাগলামির চক্র বলা হয়েছে। পাগলামির চক্র? নামটা বেশ অদ্ভুত তো। হ্যাঁ, আর এর মনস্তাত্ত্বিককরণটা খুব কৌতূহলোদ্দীপক। মানুষ যখন মনে করে তাকে ভালোবাসা হচ্ছে না, তখন তার অবচেতন মন প্রতিরক্ষামূলক হয়ে ওঠে। আর এর প্রতিক্রিয়া হিসেবে সে তার সঙ্গীর প্রতি অসম্মানজনক আচরণ করতে শুরু করে। আচ্ছা, মানে বিষয়টা এমন দাঁড়ায়, তুমি আমাকে সম্মান করছো না, তাই আমি তোমাকে ভালোবাসব না। আর অন্যজন বলছে, তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি তোমাকে সম্মান করব না। ঠিক, একদম একটা চেইন রিয়াকশন। এটা তো আক্ষরিক অর্থেই একটা নিম্নমুখী ঘূর্ণি বা ডাউনওয়ার্ড স্পাইরাল, যা সবকিছু ধ্বংস করে দেয়। হ্যাঁ, কিন্তু এর ঠিক বিপরীত দিকে রয়েছে একটা ইতিবাচক চক্র, যা সম্পর্ককে সারিয়ে তোলে। একে বলা হয় লাভ অ্যান্ড রেসপেক্ট সাইকেল। যদি আমরা একটা সাইকেলের চাকার কথা ভাবি, চাকা মসৃণভাবে ঘুরলে যেমন সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, এখানেও তাই ঘটে। একটা উদাহরণ দেওয়া যায় কি? অবশ্যই। ভারুন, জন তার অফিসের একটা প্রজেক্ট নিয়ে চরম মানসিক চাপে আছে এবং রাত জেগে কাজ করছে। সারা এটা খেয়াল করে এবং পরদিন জনের লাঞ্চ বক্সে একটা ছোট্ট চেরকুট লিখে দেয়। কি লেখা থাকে তাতে? লেখা থাকে, আমি জানি তুমি কতটা পরিশ্রম করছো, আমি তোমার জন্য সত্যি গর্বিত। এটা হলো সারার দিক থেকে ভালোবাসার একটা ছোট্ট প্রকাশ। জন যখন দুপুরে এই চিরকুটটা দেখে, তখন তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। সে নিজেকে মূল্যায়িত এবং সম্মানিত বোধ করে। বাহ, দারুণ। হ্যাঁ, আর সেই ইতিবাচক অনুভূতি থেকে উৎসাহিত হয়ে জন কাজ শেষে বাড়ি ফিরে সারাকে ঘরের কাজে সাহায্য করে বা হয়তো তাকে বিশেষ কিছু রান্না করে খাওয়ায়। এই উদাহরণটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এই জায়গাটাতে আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই, বা অন্তত বলতে চাই যে এটা শুনতে কি একটু লেনদেনের মতো মনে হচ্ছে না? লেনদেন মানে কিভাবে? মানে তুমি আমাকে একটা চিরকুট দিলে, তার বিনিময়ে আমি তোমাকে ঘরের কাজে সাহায্য করলাম। এটা তো অনেকটা ভেন্ডিং মেশিনের মতো হয়ে গেল। আমি একটা কয়েন ফেললাম আর একটা চিপসের প্যাকেট বেরিয়ে এলো। এইভাবে কি সম্পর্ক একটা চুক্তির মতো চলতে পারে? আপনার এই সন্দেহটা খুব স্বাভাবিক। বাইরে থেকে দেখলে এটা একটা ব্যবসায়িক আদান-প্রদান মনে হতে পারে। কিন্তু যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে বুঝতে পারব যে মানসিক লেনদেন আর ব্যবসায়িক লেনদেনের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আচ্ছা, পার্থক্যটা ঠিক কোথায়? ব্যবসায়িক লেনদেনে একটা শর্ত থাকে, তুমি এটা দিলে তবে আমি ওটা দেব। কিন্তু এখানে সারা যখন চিরকুটটা দিচ্ছে, সে কোনো শর্ত দিচ্ছে না। সে কেবল তার ভালোবাসা প্রকাশ করছে। এটা একটা স্বাভাবিক ডমিনো এফেক্ট তৈরি করে। আমি বুঝতে পারছি যে এখানে কোনো লিখিত শর্ত নেই, কিন্তু আমি যদি তর্কের খাতিরে বলি, ধরে নিন আমি টানা 1 মাস ধরে আমার সঙ্গীকে সম্মান দেখিয়ে যাচ্ছি, তাকে চিরকুট দিচ্ছি, তার কাজে সাহায্য করছি, কিন্তু বিনিময়ে অপর পাশ থেকে কোনো সাড়াই আসছে না। একটা কঠিন পরিস্থিতি। হ্যাঁ, তখন কি এই চক্রটা একটা ব্যর্থ বিনিয়োগে পরিণত হয় না? তখন তো মনে হবে আমি বোকা বনে গেলাম। এটা একটা দুর্দান্ত প্রশ্ন। যখন এক পক্ষ চেষ্টা করে যায় এবং অন্য পক্ষ থেকে কোনো সাড়া আসে না, তখন সেটার ইতিবাচক চক্র থাকে না, সেটা একতরফা শ্রমে পরিণত হয়। আর কেন এমন হয়, তার উত্তর লুকিয়ে আছে আমাদের যোগাযোগের ধরনগুলোর মধ্যে। আচ্ছা। অনেক সময় দেখা যায় সারা হয়তো চিরকুট দিচ্ছে, কিন্তু জনের হয়তো ভালোবাসার ভাষা ভিন্ন। সে হয়তো চিরকুটের মর্মই বুঝতে পারছে না। আর এখানেই আসে সম্পর্কের সবচেয়ে জটিল অংশ, মানে যোগাযোগের ফাঁদ। ঠিক। এই যে আমরা তত্ত্বগুলো জানলাম, তারপরও বাস্তবে কেন এত ভুল বোঝাবুঝি হয়? এটা অনেকটা দুজন বন্ধুর একটা রোড ট্রিপে যাওয়ার মতো। রোড ট্রিপ কিভাবে? ধরুন, একজন কাগজের মানচিত্র ব্যবহার করতে ভালোবাসে, সে চারপাশের ল্যান্ডমার্ক দেখে দিক নির্ণয় করে। অন্যজন পুরোপুরি জিপিএসের ওপর নির্ভরশীল, সে শুধু নির্দেশ শুনতে চায়। এখন তাদের দুজনের গন্তব্য এক হলেও তাদের পথ চলার ধরন আলাদা। এই আলাদা ধরন বুঝতে না পারলেই শুরু হয় ঝামেলা। একদম সঠিক উপমা।
আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলি এবং কিভাবে অন্যের কথা গ্রহণ করি তার মধ্যে বেশ কিছু সাধারণ ফাঁদ বা ভ্রান্ত ধারণা থাকে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হল মনের কথা পড়তে পারার ভ্রান্ত প্রত্যাশা বা মাইন্ড রিডার ফ্যালাসি। হ্যাঁ হ্যাঁ, লিন্ডা এবং জনের গল্পটা এর একটা চমৎকার উদাহরণ। লিন্ডা হয়তো মনে মনে আশা করে বসে আছে যে জন নিজে থেকেই বুঝে নেবে লিন্ডার মন খারাপ এবং সে উইকেন্ডে একটা সুন্দর মুভি দেখার প্ল্যান করবে। অথচ লিন্ডা মুখ ফুটে কিছুই বলছে না। ঠিক তাই, মুখ ফুটে কিছুই বলছে না। অন্যদিকে জন, যে কিনা সত্যি লিন্ডার মন পড়তে পারে না, সে তার বন্ধুদের সাথে আনন্দে একটা কার শোতে যাওয়ার প্ল্যান করে। লিন্ডা তখন প্রচণ্ড হতাশ হয় এবং ভাবে, জন তাকে পাত্তাই দিচ্ছে না। একদম। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো, আমরা কেন আশা করি যে আমাদের পার্টনার আমাদের মন পড়ে ফেলবে? এটা তো কোনো ম্যাজিক ট্রিক না। এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। যখন আমরা কারোর সাথে খুব ঘনিষ্ঠ হই তখন আমাদের মস্তিষ্ক একটা ভ্রান্ত ধারণা তৈরি করে যে যেহেতু সে আমাকে ভালোবাসে তার তো আমার সবকিছু বোঝার কথা। ও, বুঝতে পেরেছি। শিশু বয়সে মায়েরা যেমন আমাদের না বলা কান্না শুনে আমাদের প্রয়োজন বুঝে নিতেন, অবচেতনভাবে আমরা আমাদের পার্টনারের কাছেও সেই একই জাদুকরী ক্ষমতা আশা করি। কিন্তু প্রাপ্তবয়স্কদের সম্পর্কে এটা একটা অসম্ভব প্রত্যাশা। মুখ ফুটে নিজের চাহিদা না বলাটা আসলে সম্পর্কের জন্য একটা নীরব ঘাতক। আরেকটা দারুণ উদাহরণ ছিল বইটিতে, অনিচ্ছাকৃত সমালোচকের বিষয়টা বা দি আনইনটেনশনাল ক্রিটিক। হয়তো সারাদিনের অফিসের কাজ শেষে খুব আগ্রহ নিয়ে তার পার্টনার টিমকে তার দিনের গল্প বলছে। আর টিম হয়তো তখন ক্লান্ত। হ্যাঁ, টিম তখন হয়তো নিজের কাজের চাপে প্রচণ্ড ক্লান্ত। সে হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে নয়, বরং নিছক ক্লান্তির বশেই বলেওছে, আমরা কি এই বিষয়ে একটু পরে কথা বলতে পারি? আমার খুব মাথা ব্যথা করছে। হ্যাঁ, টিমের উদ্দেশ্য হয়তো কেবল একটু বিশ্রাম নেওয়া, কিন্তু সারা এটিকে তার অনুভূতির প্রতি সরাসরি অসম্মান এবং অবজ্ঞা হিসেবে গ্রহণ করে। সারা তখন ভাবে, আমার কথার কোনো মূল্যই নেই তার কাছে। ঠিক। আর বর্তমান ডিজিটাল যুগে এই যোগাযোগের আরেকটা বড় ফাঁদ হল লিখিত বার্তার ভুল ব্যাখ্যা। আমরা সবাই সম্ভবত জীবনে অন্তত একবার এই পরিস্থিতির শিকার হয়েছে, তাই না? ও, টেক্সট এবং টোন। কাইলি এবং রবের সেই উদাহরণটা তো একেবারেই আমাদের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি। কাইলি হয়তো রবকে খুব সাধারণভাবেই একটা টেক্সট পাঠিয়েছে, আমাদের কথা বলা দরকার। বাপরে, এই ছোট্ট একটা বাক্য রবের মনে যে কি পরিমাণ ভীতির সঞ্চার করে তা কল্পনার বাইরে। হা হা হা, একদম। রব হয়তো ভয়ে ঘামতে থাকে, ভাবতে থাকে সম্পর্কে হয়তো কোনো বড় সমস্যা হয়েছে বা ব্রেকআপ হতে চলেছে। অথচ কাইলি হয়তো কেবল উইকেন্ডের প্ল্যান করার জন্যই কথা বলতে চেয়েছিল। লিখিত টেক্সটে যেহেতু কণ্ঠের স্বর বা আবেগ থাকে না, তাই আমাদের মস্তিষ্ক স্বভাবতই সবচেয়ে খারাপ পরিস্থিতিটি কল্পনা করে নেয়। মস্তিষ্ক এভাবেই কাজ করে। অনিশ্চয়তাকে সে সব সময় বিপদ হিসেবে গণ্য করে। তো যখন আমরা এই ফাঁদগুলোতে পা দিই তখন অবধারিতভাবেই সংঘাত তৈরি হয়। কিন্তু সংঘাত মানেই যে সম্পর্ক শেষ তা নয়। তা তো বটেই। সংঘাত নিরসনের জন্য একটা চমৎকার রূপক ব্যবহার করা যায়। ধরুন, আপনারা একটা সুন্দর পিকনিকে গেছেন। হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে বজ্রঝড় শুরু হলো। এই ঝড় হলো আপনাদের ঝগড়া। এখন ভালোবাসা এবং সম্মান হলো সেই রৌদ্রোজ্জ্বল ছাতা যা এই অনাকাঙ্ক্ষিত ঝড় থেকে আপনাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু সেই ছাতাটি খুলব কিভাবে যখন আমি রাগে ফুটছি? যেমন সেই হারানো মোজার রহস্যের কথাই ধরা যাক। জেন এবং ববের মধ্যে একটা সাধারণ নোংরা মোজা নিয়ে বিরাট ঝগড়া শুরু হয়। হ্যাঁ, জেন মনে করে বব যে তার নোংরা মোজা যত্রতত্র ছড়িয়ে রাখে, এটা আসলে জেন যে এত কষ্ট করে ঘর গোছায় তার প্রতি ববের চরম অসম্মান। ঠিক, সে ভাবে বব তাকে একজন কাজের মানুষের মতো ট্রিট করছে। অন্যদিকে বব হয়তো এতটাই ক্লান্ত যে সে মোজার দিকে খেয়ালই করেনি। এখানে সমাধানটা কি? ঝগড়ার সময় একজন গোয়েন্দার মতো আচরণ করা। শার্লক হোমস যেমন অপরাধের বাইরের দৃশ্য দেখে বিভ্রান্ত হতেন না, তেমনি এখানেও শুধু মোজা বা কাজের দিকে তাকালে চলবে না। শব্দের আড়ালে লুকিয়ে থাকা আবেগগুলোকে শুনতে হবে। আচ্ছা। ববকে বুঝতে হবে যে জেন মোজা নিয়ে রেগে নেই, সে রেগে আছে কারণ সে অনুভব করছে তার পরিশ্রমে কেউ মূল্য দিচ্ছে না। আর জেনকেও তার অভিযোগ করার ধরন বদলাতে হবে, তাই না? এখানে একটা খুব শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল হল
তুমি বাক্যের বদলে আমি বাক্য ব্যবহার করা। একদম ঠিক বলেছেন। যেমন জেন যদি বলে, তুমি কখনোই আমার কথা শোনো না, বা তুমি সবসময় ঘর নোংরা করো। এই তুমি শব্দটা শুনলেই মানুষের মস্তিষ্ক এটাকে একটা ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরে নেয়। তখন ববের অবচেতন মন তার ফাইট অর ফ্লাইট বা লড়াই করো নয়তো পালাও মোড চালু করে দেয়। বব তখন আর জেনের কথা শোনে না, সে শুধু নিজেকে বাঁচানোর জন্য যুক্তি খুঁজতে থাকে। এর বদলে জেন যদি বলে, যখন ঘর নোংরা থাকে তখন আমার মনে হয় আমার পরিশ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না এবং আমি খুব ক্লান্ত বোধ করি। দেখুন, এখানে কোনো আক্রমণ নেই, শুধু নিজের অনুভূতির প্রকাশ আছে। একদম। এতে ববের প্রতিরক্ষামূলক দেয়ালটি আর ওঠে না। সে তখন সহমর্মিতার সাথে বিষয়টা ভাবতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, কিভাবে আমরা আমাদের পার্টনারের অনুভূতি বা তার ভালোবাসার ভাষাটি সঠিকভাবে বুঝতে পারি। সবার ভালোবাসা প্রকাশের এবং গ্রহণের ধরন এক নয়। হ্যাঁ, ভালোবাসা তো অনেক ধরন আছে। ঠিক, কারো কাছে প্রশংসার বাক্য গুরুত্বপূর্ণ, কারো কাছে উপহার, কারো কাছে একান্তে সময় কাটানো, কারো কাছে সেবামূলক কাজ, আবার কারো কাছে শারীরিক স্পর্শ। আর সাংস্কৃতিক ভিন্নতার কারণে এটা আরও জটিল হতে পারে। যেমন জেন হয়তো কথায় ভালোবাসা প্রকাশ করতে ভালোবাসে, সে চায় তার পার্টনার মিগুয়েল তাকে বারবার বলুক, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু মিগুয়েলের সংস্কৃতিতে ভালোবাসা প্রকাশ পায় কাজের মাধ্যমে। মিগুয়েল হয়তো না চাইতেই বাড়ির কোনো নষ্ট জিনিস মেরামত করে দিচ্ছে বা জেনের গাড়ির তেল ভরে রাখছে। জেন হয়তো ভাবছে মিগুয়েল তাকে ভালোবাসে না কারণ সে মুখে কিছু বলছে না, আর মিগুয়েল ভাবছে সে এত কাজ করছে তারপরও জেন খুশি নয় কেন। একদম ঠিক। এবং এই সহমর্মিতা বা এমপ্যাথেটিক কানেকশন তৈরি হয় তখনই যখন আমরা আমাদের নিজস্ব সাংস্কৃতিক বা ব্যক্তিগত অভ্যাসের চশমা খুলে সঙ্গীর পৃথিবীটাকে তার দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করি। আমাদের অতীত অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, এই সব কিছুই আমাদের ভালোবাসা এবং সম্মানের সংজ্ঞা নির্ধারণ করে। পার্টনার যখন কথা বলছে তখন শুধু তাকে একটা পাল্টা জবাব দেওয়ার জন্য না শুনে সত্যি তার অনুভূতি বোঝার জন্য সক্রিয়ভাবে শোনা প্রয়োজন। সুতরাং এসবের মানে কি দাঁড়াচ্ছে? এতক্ষণ ধরে আমরা মানুষের মানসিক চাহিদা, যোগাযোগের ফাঁদ এবং সংঘাত নিরসনের যে গভীর মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, এর মানে হল সম্পর্ক কোনো স্বয়ংক্রিয় যন্ত্র নয় যে একবার সুইচ অন করে দিলেই আজীবন চলতে থাকবে। না, মোটেও না। এটা এমন একটা বাগান যেখানে প্রতিদিন সচেতনভাবে জল দিতে হয়। ঠিক বলেছেন। আর এই প্রতিদিনের পরিচর্যার জন্য খুব ছোট কিন্তু অত্যন্ত কার্যকর কিছু অনুশীলন রয়েছে, যেমন একটা কৃতজ্ঞতার পাত্র বা গ্র্যাটিটিউড জার তৈরি করা। বাহ, বিষয়টা তো বেশ মজার। এটা কিভাবে কাজ করে? খুব সহজ। প্রতিদিন সঙ্গীর ছোট ছোট ইতিবাচক আজগুলোর জন্য একটা কাগজে ধন্যবাদ লিখে সেই জারে জমা করা, অথবা প্রতিদিন নিয়ম করে একটা নির্দিষ্ট প্রশংসা করা। এই ছোট কাজগুলো আসলে সম্পর্কের ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত অর্থ জমার মতো কাজ করে। এই ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টের ধারণাটি অসাধারণ। যখন আমরা একে অপরের প্রশংসা করি তখন অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়ে, আর যখন কোনো বড় ঝগড়া বা ভুল বোঝাবুঝি হয় তখন সেই জমানো ব্যালেন্স বা ইতিবাচক আবেগগুলোই সম্পর্ককে একেবারে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করে। একদম। এই ছোট ছোট অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে সেই রোদ এবং জলের কাজ করে, যা সম্পর্কের গাছটিকে সতেজ রাখে। কিন্তু এতক্ষণ আমরা ভালোবাসা এবং সম্মানের যে চক্র নিয়ে কথা বললাম বা যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বললাম, সেখানে আমরা ধরে নিয়েছি যে দুজন মানুষ একে অপরকে সাহায্য করার জন্য অন্তত প্রস্তুত আছে। তাদের মধ্যে একটা পারস্পরিক আদান প্রদান চলছে। হ্যাঁ, অনেকটা সেই চমৎকার নাচের মতো, যেখানে দুজন পার্টনার একে অপরের ছন্দে তাল মেলাচ্ছে এবং কেউ একজন ভুল করলে অন্যজন তাকে সামলে নিচ্ছে। ঠিক। কিন্তু একটা সম্পর্ক যখন একেবারেই তলানিতে গিয়ে ঠেকে, তখন এই নাচটি কিভাবে শুরু হবে? ধরুন, যখন মিউজিক পুরোপুরি থেমে গেছে, চারদিকে পিনপতন নীরবতা, ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ শূন্য এবং অপরপক্ষ থেকে মাসের পর মাস কোনো সাড়া বা শব্দেই আসছে না। একটা ডেড এন্ড বলতে পারেন। হ্যাঁ, তখন কি শুধুমাত্র একজনের একতরফা সম্মান বা একতরফা ভালোবাসার প্রদর্শন সেই পুরোপুরি থেমে থাকা ইঞ্জিনকে পুনরায় চালু করতে পারে? নাকি শূন্য থেকে শুরু করার জন্য, সেই মৃতপ্রায় গাছটিকে বাঁচানোর জন্য সম্পূর্ণ ভিন্ন কোনো জাদুর প্রয়োজন? উফ, এটা সত্যি বুকে কাঁপন ধরানো একটা চিন্তার বিষয়।
যখন রুমমেটদের মধ্যে একজন পুরোপুরি হাল ছেড়ে দেয় তখন অন্যজন একা হাতে কতদিন সেই অ্যাপার্টমেন্ট গুছিয়ে রাখতে পারে? ভালোবাসার শক্তি কি সত্যিই সব শূন্যতা পূরণ করতে পারে, নাকি কিছু সম্পর্ককে সসম্মানে বিদায় জানানোই সবচেয়ে বড় সম্মান? যারা শুনছেন, নিজেদের জীবনে নিজেদের সম্পর্কের আয়নায় এই প্রশ্নটির উত্তর খোঁজার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের এই গভীর বিশ্লেষণের এখানেই ইতি টানছি। মনে রাখবেন, সম্পর্কের কোনো নিখুঁত ম্যানুয়াল হয় না, কিন্তু একে অপরকে বোঝার সচেতন প্রচেষ্টাই পারে অনেক না বলা কথার উত্তর দিতে। ভালো থাকবেন এবং নিজের চারপাশের মানুষগুলোর যত্ন নেবেন।